আলোচনা শুরু করার প্রাক লগ্নে আমি আমার গুরুদেবের শ্রীচরণে জানাই আমার আন্তরিক প্রণাম। আর আপনারা আমার পরমাত্মীয় বৃন্দ, জ্ঞানীজন, সুধীজন, বিদ্বজন, ধর্মপ্রাণ সমস্ত দর্শক বৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আজ আমি আপনাদের কাছে পৃথিবীর এক বিস্ময়কর অলৌকিক মানুষের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। তিনি জন্মেছিলেন ফ্রান্সের একটা ছোট্ট গ্রামে নদীর তীরে। খুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম মানুষ। সমস্ত ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে তখন তিনি নদীর ধারে বসে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখন যে সন্ধ্যা উতরে গিয়ে রাত হয়ে যেত তা তার খেয়ালে থাকত না। এলাকার মানুষজন তার এই গতিবিধি আচরণ দেখে অবাক হয়ে যেত। তারা ভাবত, ছেলেটা কি অল্প বয়সে মস্তিষ্ক বিকৃত হয়েছে? এবারে বলি তার নাম। তিনি হলেন নস্ট্রাডামাস, পৃথিবীর একজন দ্রষ্টা পুরুষ এবং ভবিষ্যৎ বক্তা। জাতিতে তিনি ছিলেন ইহুদি। তিনি খুব সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার ঠাকুরদা ছিল তখনকার দিনের বিখ্যাত স্কলার, যার নাম সমস্ত ফ্রান্স জুড়ে বিস্তৃত ছিল। আর মায়ের দিকের দাদু ছিলেন তখনকার দিনের একজন খ্যাতনামা চিকিৎসক। 1517 সালে 14 বছর বয়সে তিনি ফ্রান্সের অ্যাভিগনন নামে একটি শহরে পড়তে যান, একটা বিখ্যাত একাডেমিক সেন্টারে। 1522 সালে তিনি একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক হন এবং তার বিষয় ছিল মেডিসিন এবং অ্যাস্ট্রোলজি। তখনকার দিনে মেডিসিন এবং অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কমন সাবজেক্ট ছিল। তিনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরপরই সমগ্র ফ্রান্স জুড়ে একটা নতুন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটেছিল। সেই রোগটাতে সমস্ত ফ্রান্স জুড়ে একটা মহামারী সৃষ্টি হলো। বিউবনিক ভাইরাস নামে একটি জীবাণু সমস্ত মানুষকে আক্রমণ করতে শুরু করলো। এর একটা অদ্ভুত ধরন ছিল যে যার এই রোগ হবে তার শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাবে, অর্থাৎ জ্বর হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরে কালো রঙের দাগ পড়ে যাবে এবং প্রত্যেকটা দাগেতে অসংখ্য ঘা তৈরি হবে এবং সেই ঘা কোন রকম ওষুধে, যা তখনকার দিনে পাওয়া যেত, তাতে সারত না। তখন এই রোগে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষের মৃত্যু ঘটছিল। নস্ট্রাডামাস তখন ফ্রান্সের বিভিন্ন গ্রাম, শহর এবং প্রত্যন্ত গ্রামেও যাওয়া শুরু করলেন এবং তার সেই এক্সটেন্সিভ ট্যুর এমন জায়গায় পৌঁছেছিল যে তিনি কিছুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চিকিৎসা পদ্ধতি ছিল অন্য ধরনের। তিনি বিশেষ ধরনের গাছগাছড়ার প্রয়োগ করে, অর্থাৎ গাছগাছড়া থেকে তিনি ওষুধ তৈরি করতেন। সেই ওষুধ প্রয়োগ করে বহু মানুষকে তিনি সুস্থ করে তুলছিলেন। চতুর্দিকে তার খ্যাতি এবং যশ বিস্তৃত হয়ে পড়তে শুরু করল। তখনকার দিনের প্রচলিত চিকিৎসা পদ্ধতির যে সমস্ত ডাক্তার ছিল তারা সব তার বিরোধিতা করতে শুরু করল। কিন্তু বিরোধিতা করলে কি হবে? তার এই হার্বাল মেডিসিনে, যা তিনি নিজেই ঘরে বসে তৈরি করতেন, তাতে এমন কাজ হতে শুরু করলো যে ফ্রান্সের মহামারী অনেকটা কমে গেল, আটকে গেল। তখন তিনি সেলিব্রিটি পর্যায়ে মানুষের কাছে প্রতিভাত হতে শুরু করলেন। তিনি ফ্রান্সের একজন বিখ্যাত সেলিব্রিটিতে পরিণত হলেন।
তিনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। ধার্মিক শুধু বললেই হয় না, প্রতিদিন মাঝ রাতে তিনি বেশ কয়েক ঘন্টা ধরে মেডিটেশন অর্থাৎ ধ্যান করতেন। কিছুদিনের মধ্যেই তার মধ্যে এক ধরনের অলৌকিক ক্ষমতার আবির্ভাব ঘটল। যে কোনো মানুষ যখনই তার সামনে এসে দাঁড়াতো, সেই মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনি দেখতে পেতেন। সেজন্য ফ্রান্সের বিভিন্ন জায়গা থেকে তার ডাক আসতে শুরু করল। ইতিমধ্যে 1529 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট উপাধি পেলেন। তার এই অলৌকিক ক্ষমতা এবং চিকিৎসা বিদ্যায় তার এত অত্যাশ্চর্য পারদর্শিতা আর কথা শুধু কি ফ্রান্স, সমস্ত ইউরোপে ছড়িয়ে পড়ল। ইউরোপের বিভিন্ন দেশ থেকে শুরু হলো তার আমন্ত্রণ, কিন্তু তিনি কোথাও গেলেন না। তিনি তার জন্মভূমিতেই রয়ে গেলেন, অর্থাৎ ফ্রান্সেই তিনি রয়ে গেলেন। আবার 1544 সালে আরেকটি শহরে সেই একই রোগের প্রাদুর্ভাব ঘটল। ডাক পড়ল নস্ট্রাডামাসের। তিনি আবার গিয়ে সেখানে তার নিজের তৈরি হার্বাল মেডিসিন অর্থাৎ গাছগাছরা থেকে যে সমস্ত ওষুধ তৈরি করেছিলেন তার প্রয়োগ করে এবং বিশেষ ধরনের খাদ্য এবং পথ্য মানুষকে প্রেসক্রাইব করে সেই রোগকে তখনকার মতো বন্ধ করে দিলেন। সারা দুনিয়া জুড়ে তার খ্যাতি, যশ ভীষণভাবে বেড়ে গেল। আমন্ত্রণ এলো ফ্রান্সের রাজ দরবারে। রাজদরবারে পৌঁছে তখনকার রাজা ছিলেন হেনরি টু। তিনি বুঝতে পেরেছিলেন যে হেনরি আর বেশি দিন বাঁচবেন না এবং সেই ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন এবং যথারীতি তা মিলে গেল। মাত্র 40 বছর বয়সে হেনরি টুর মৃত্যু ঘটল। এরপর তিনি ফ্রান্সের স্যালন শহরে একটি মেডিকেল চেম্বার খুললেন। লোকে লোকারণ্য হয়ে যেতে লাগলো তাঁর ওই চেম্বার। তিনি শেষ পর্যন্ত তা পরিত্যাগ করলেন। একদিন গভীর রাতে তিনি মেডিটেশন অর্থাৎ ধ্যান করছেন, বিরাট এক আলোর ঝলকানি তিনি দেখতে পেলেন এবং তিনি একটা দৈববাণী শুনলেন যে তুমি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে কিছু লেখো। 1550 সালে তিনি পরিকল্পনা করলেন যে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে তিনি একটি বই লিখবেন 10 খণ্ডে। বইটির নাম দিলেন সেঞ্চুরিজ। এই বইটিতে তিনি ঠিক করলেন যে প্রতি খণ্ডে 100টা করে কবিতা থাকবে, চতুষ্পদী কবিতা অর্থাৎ 4 লাইনের কবিতা, এবং প্রত্যেকটা কবিতাতে একটা করে ভবিষ্যৎবাণী থাকবে পৃথিবীর ভবিষ্যৎ ইতিহাসের। তিনি 100টি করে চতুষ্পদী কবিতা লিখতে শুরু করলেন এবং এই প্রথম যে খণ্ডটি পাবলিশড হলো, সঙ্গে সঙ্গে তা ফ্রান্সের বিভিন্ন জায়গায় ভীষণভাবে বিস্তৃত হয়ে পড়ল। ঘরে ঘরে শোভা পেতে লাগলো তার এই মানুষের ভবিষ্যতের ইতিহাস অর্থাৎ ভবিষ্যৎবাণী। তার খ্যাতি আরো বেড়ে গেল, কিন্তু তিনি খুব মনোনিবেশ করলেন এই লেখাগুলোর উপর। 10 খণ্ডে তিনি এই লেখা সমাপ্ত করলেন। সেঞ্চুরিজ গ্রন্থটিতে তার সর্বমোট 1000 ভবিষ্যৎবাণী করা আছে। 2-4টা আমি এই স্বল্প পরিসরে আপনাদের সামনে এখন তুলে ধরছি। প্রথমেই আমি একটা ভবিষ্যৎবাণী আপনাদের শোনাচ্ছি, সেটি বাংলায় অনুবাদ করে বলা হচ্ছে। তা হলো, ক্ষুধায় উন্মত্ত পশুরা নদী পার হবে, যুদ্ধের বৃহত্তর অংশটা হবে হিস্টারের বিরুদ্ধে,
মহাপুরুষদের সে বন্দি করবে লোহার খাঁচায়, আর জার্মানির সন্তান কোনো আইনই মানবে না। হিটলার অর্থাৎ হিটলার, এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলল, জার্মানির কারাগারে বন্দী হলেন তখনকার দিনের বিখ্যাত সব মহাপুরুষ বৃন্দ, যেমন অটো হান, হাইজেনবার্গের মতো বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, এবং অসংখ্য আরো মননশীল ব্যক্তি, নিলস বোর, অ্যালবার্ট আইনস্টাইন, এরা সব দেশ ছাড়া হয়ে গেলেন। দেখুন, তার ভবিষ্যৎবাণী মিলে গেল। তার আরেকটি ভবিষ্যৎবাণী, এমন একজন আসবে যে নামে কখনো কোনো ফরাসি রাজা ছিল না। এমন ভয়ঙ্কর বজ্র আগে আর আসেনি কোনোদিন। আতঙ্কে কম্পিত হবে ইতালি, স্পেন, ইংল্যান্ড আর অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো। মিলে গেল সেই ভবিষ্যৎবাণী। ফ্রান্সে জন্ম নিলেন নেপোলিয়ন বোনাপার্ট। বোনাপার্ট নামে আগে কোনো রাজা ফ্রান্সে ছিল না। ইংল্যান্ড এবং গোটা ইউরোপ কেঁপে উঠেছিল সেদিন আতঙ্কে। ইতিহাস আজও সে আতঙ্কে জিয়ে রেখেছে নিজের ক্ষতবিক্ষত শরীরে। আবার বলেছেন, আকাশ থেকে আগুন ঝরবে, সেই আগুনে দুটো শহর একেবারেই ধ্বংস হয়ে যাবে, শত সহস্র মানুষের মৃত্যু ঘটবে। আমাদের মনে পড়ে যায় হিরোশিমা ও নাগাসাকির ঘটনা। মিলে গেল এও ভবিষ্যৎবাণীটুকু। আমেরিকার জন এফ কেনেডির মৃত্যুর ভবিষ্যৎবাণীও তিনি করেছিলেন। এই দ্রষ্টা পুরুষ ভবিষ্যৎ বক্তা বলেছিলেন 2020 সালের দিকে ইঙ্গিত দিয়ে যে মনুষ্য জাতির একটা ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসবে। বিশাল কোনো রোগ এবং অন্যান্য কিছুতে মানব সভ্যতা আক্রান্ত হবে। তার থেকেও বড় কথা, তিনি বলেছিলেন তার 1 বছর পরে সমস্ত পৃথিবী জুড়ে নামবে দুর্ভিক্ষ। আজকে আমরা জানি যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2021 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ সম্পর্কে সমস্ত দেশগুলোকে সতর্ক করেছেন। তিনি বলেছেন এই সময় সামাজিক সিস্টেম সব ভেঙে যাবে, দলে দলে মানুষ আক্রান্ত হবে ও মৃত্যুর মুখে চলে যাবে, এবং রাষ্ট্র শক্তিগুলো আবার পুনর্গঠন হবে, অন্যরকম হয়ে এই পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থাও। নস্ট্রাডামাস 2021-22 সালে যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কথা বলছেন সেই দুর্ভিক্ষের ফলে পৃথিবীর জনসংখ্যা অর্ধেক কমে যাবে। তাহলে কি সাংঘাতিক ফেমিন বা দুর্ভিক্ষ দেখা দেবে, এই কথা থেকে সহজেই বোঝা যায়। আবার একটি ধূমকেতু আকাশ থেকে ছুটে আসার কথাও তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন একটা ভয়ঙ্কর অগ্নি ছুটে আসবে পৃথিবীর দিকে, এবং পৃথিবীর জনসংখ্যার একটা বিপুল পরিমাণ তাতে নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর এই ভয়ঙ্কর বিপর্যয় ও ধ্বংসের সম্পর্কে তিনি যে এইসব ভবিষ্যৎবাণী করেছেন তার অধিকাংশই কিন্তু আজকে মিলে গেছে। তিনি আরো বলেছেন শুধু দুর্ভিক্ষই নয়, পৃথিবীর জলবায়ুর একটা বিরাট পরিবর্তন ঘটবে, এবং জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর অনেক লোক মারা যাবে। আগেই বলা হয়েছে যে তুষার যুগ ঘনিয়ে আসছে, সেই ইঙ্গিত তিনি দিয়েছেন। তা সেটাই জলবায়ু পরিবর্তনের ফলেই যে হবে সে কথাও আমরা আগে বিবৃত করেছি। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে দুর্ভিক্ষ। মানুষ উন্মত্ত হয়ে উঠবে, বহু মানুষ ঘর ছাড়া হয়ে যাবে, বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যাযাবরের মতো জীবন যাপন করবে, এবং হিংস্র শাসককুল তাদের উপর অত্যাচার করবে। অসংখ্য মানুষ মৃত্যু পথে পতিত হবে। আরো তিনি বলেছেন যে আমেরিকা এক ধরনের জৈবিক চিপস তৈরি করবে। সেই চিপসগুলো সেনাবাহিনীদের মাথায় প্রতিস্থাপন করা হবে, অর্থাৎ ব্রেনের মধ্যে সেগুলোকে প্রতিস্থাপন করে সেনাবাহিনীর বুদ্ধিবৃত্তিকে কন্ট্রোল করবে
কোন একটা ঘর থেকে বসে বিশিষ্ট বিজ্ঞানীরা, এবং সেই আর্টিফিশিয়াল ব্রেন অর্থাৎ কৃত্রিম মস্তিষ্কের দ্বারা সেনাবাহিনীরা যা খুশি তাই করতে পারবে। পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা। মানুষ যে আজ গৃহহারা হয়ে যাযাবরের মতো অন্য দেশে ঘুরে বেড়াচ্ছে, সেটা আজ আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রের শিরোনামে। আফ্রিকার বিভিন্ন দেশ, এশিয়ার বিভিন্ন দেশ, সর্বত্র এই ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে চলেছে। তারপর তিনি বলেছেন যে মানুষ এত হিংস্র হয়ে উঠবে যে পশুরা মানুষের ভয়ে গভীর অরণ্যে লুকিয়ে পড়বে। অর্থাৎ মানুষ তখন এই হিংস্র পশুদের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠবে। আজকে আমরা কি তা দেখতে পাচ্ছি না? আমরা দেখছি মানুষের হিংস্রতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে অন্য মানুষদের যা খুশি করছে, মেরে ফেলছে, তাড়িয়ে দিচ্ছে, অত্যাচার করছে। এই সমস্ত এত বেশি বেড়ে গেছে, যেগুলো এই ভবিষ্যৎ বক্তা, এই পৃথিবীর বিশিষ্ট ধর্মবিদ, বিশিষ্ট সাধু পুরুষ, তার কথার সঙ্গে মিলে যাচ্ছে বা তার কথার সঙ্গে সাযুজ্য ও সাদৃশ্য আছে। তাঁর এই ভবিষ্যৎবাণী থেকে বোঝা যাচ্ছে যে 2021-22 মানুষের জীবনের পক্ষে ভয়ঙ্কর দিন। মানব সভ্যতার ইতিহাসে এত বড় ধ্বংসের তাণ্ডব শুরু হবে যে মানব জাতি হয়তোবা মুছেই যেতে পারে। এবার আমরা দেখি পুরুষোত্তম এ সম্পর্কে কি বলেছেন। ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, লোকক্ষয়, সম্পদ ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। কি সাংঘাতিক সতর্কবাণী উচ্চারিত হয়েছে এ যুগের পরম পুরুষ পুরুষোত্তমের শ্রীমুখ থেকে। আজকে আমি আপনাদের কাছে নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী এবং সব শেষে শ্রী শ্রী ঠাকুরের ভবিষ্যৎবাণী এবং মনুষ্য জাতির সম্পর্কে তার উচ্চারিত সতর্কবাণীও এখানে আমি বিবৃত করলাম। শেষ সময়ে তিনি বলেছেন, দীক্ষা, শিক্ষা ও বিয়েটা যদি ঠিক হয় তাহলে অন্তত কিছু মানুষ পৃথিবীতে থেকে যাবে। একদিনের একটা সকাল, ঠাকুর বসে আছেন পার্লার গৃহে। সামনে বসে আছেন তার প্রিয় ভক্তবৃন্দ, বিদগ্ধ মনীষী, তখনকার দিনের বিখ্যাত পদার্থ বিজ্ঞানী শ্রীযুত কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়কে ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, মানুষ নামক প্রাণী যদি পৃথিবী থেকে একবারে মুছে যায়, অবলুপ্ত হয়, তাহলে কি আবার বিবর্তনের মাধ্যমে মানুষ সৃষ্টি হতে পারে? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না, কখনোই নয়। ঠাকুর বললেন, কিন্তু কেন? তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে সমস্ত এপস গুলো থেকে বিবর্তনের ভেতর দিয়ে মানুষ এসেছে তারা এখন আর নেই, তাদের অস্তিত্ব আর নেই, তারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আর বিবর্তনের মাধ্যমে এই পৃথিবীর মুখে মানুষের উদ্ভব সম্ভব নয়। ঠাকুর গম্ভীর হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন, বহুক্ষণ কথা বলেননি, চুপ করে বসে আছেন আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়ছেন। এই সমস্ত কথাগুলো থেকে আপনারাই বুঝে নিন যে আমাদের জীবনের ভবিষ্যৎ কোন দিকে অগ্রসর হচ্ছে, এবং আমরা আজকে 2021-22 একটা ভয়ঙ্কর জায়গায় এসে পৌঁছেছি। তার পরিণাম কি হবে তা দুর্বোধ্য। সবার শেষে আমি পরমেশ্বরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আপনাদের সবার মঙ্গল, শান্তি ও আনন্দময় জীবনের জন্য তাঁর কাছে প্রার্থনা করে আমার কথা এখানেই শেষ করলাম।